মনে হচ্ছে যে প্রতিনিয়ত আমরা মৃত্যুবরণ করি, কিন্তু মরি তো না, আল্লাহ তো নেয় না। কিন্তু এই অবস্থায় বেঁচে থাকাও অনেক কষ্ট, কারণ পেটে একবেলা খাবার আছে আর একবেলা নাই, কারণ আমি কর্ম করতে পারি না, আমি কাজ করতে পারি না, আমার কেউ কাজে নেয় না। আমি ইদানিং গার্মেন্টসে চাকরির জন্য গেছিলাম, আমার কাজে নেয় নাই। চিকিৎসার নামে আমরা হয়রানি, দিনের পর দিন সকাল থেকে গেলে স্যার আমরা বিকাল বাজে আমাদেরকে অ্যালাউ করেন না। 7 জন শ্রমিক দীর্ঘদিন ওখানে রাইকা হাত পা রাখা চিকিৎসা দেওয়ার পরে ওখান থেকে মানে রানা প্লাজার শ্রমিকদের মানে মানবতার ইয়া করে ওখান থেকে উনি এমপি হয়। প্রথমে এমপি হয়, প্রথমে ছিল রানা প্লাজার ভাঙার সময় মুরাজ্জন বাদ দিয়ে পরে এনাম হয়। এনাম পরে আবার হলো কি 5 বছর পর উনি রানা প্লাজার শ্রমিকদের চিকিৎসার কথা সব বললো, কিন্তু শ্রমিকদের 1 টাকার কোনো চিকিৎসা দেয় নাই, কোনো ক্ষতিপূরণ দেয় নাই। উনি সংবাদ সম্মেলনে বলে যে আমি রানা প্লাজার শ্রমিকদের ৭০ লক্ষ করে টাকা দিছি, কিন্তু কোথায় দিয়েছে, কিভাবে দিয়েছে? কোনো শ্রমিক এখানে রানা প্লাজার ভাই বোন আমাদের অনেক আছে, কেউ বলতে পারবে? সব বানোয়ার মিথ্যা। আর আমাদের চিকিৎসার নামে এই সরকার যে আমাদের যে যখন সেনাবাহিনীর কাছে 24শে এপ্রিলের পরে একটা যে ইয়া করলো, সবাই দরখাস্ত দিল সেনাবাহিনীর কাছে, ওরা কি করলো আবেদন করলো। আবেদন করার পরে সরকারে এই যে ইয়া করছে রাজবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে, কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে কোনো টাকা নাই। চিকিৎসার মাধ্যমে সাবার সিআরপিতে মেয়াদি নামে ডাক্তার, ওনার দ্বারাই সব ভুল তথ্যগুলো দিচ্ছে স্যার, সব ভুল তথ্য। উনি 2 কোটি টাকার মধ্যে উনি বাইরে বিক্রি হয়ে যায় এই সরকারের জন্য। এনাম মেডিকেল পরে ত্রাণমন্ত্রী হলো, উনি কখনো এই ত্রাণমন্ত্রী ওনার কাছে ত্রাণের তো অভাব ছিল না। এই করোনা গেছে স্যার, এই করোনার বিষয়ে আমরা রানা প্লাজার শ্রমিক অনেকে অনাহারে, অনেকে রাস্তায় ভিক্ষা করে, অনেকে রাস্তায় এ পর্যন্ত স্যার তরকারি বেচে টোকায় ভাবে বেচে খাইতেছে। অনেকে কি করব, বোরকা পরে কিছু খাওয়ার নাই, উনি মানুষের রাস্তায় ইয়ে করে, কেউ বাসা বাড়ির কাজ করে। আমাদের এখানে বললো আমাদের সুচিকিৎসার নামে এখানে অনেক তাল বাহানা হয়, আমরা ঠিকভাবে কোনো সুচিকিৎসা পাই না। আমরা যেখানে যাই সুচিকিৎসার নামে আমরা হয়রানি হই, যেখানে যাই চিকিৎসার নামে আমরা হয়রানি। দিনের পর দিন সকাল থেকে গেলে স্যার আমরা বিকাল বাজে আমাদেরকে অ্যালাউ করেন না। বলে যে রানা প্লাজার শ্রমিকরা অনেক কোটি টাকা পাইছে। প্রধানমন্ত্রী তো বলে আমাদের এই যে সাধারণ জনগণ, ছাত্র, প্রশাসন সবাই যে 3 দিন করে হাজিরা দিল, ওই হাজিরার টাকাতে তো 127 কোটি টাকা আছে। সেই 27 কোটি টাকার মধ্যে 22 কোটি টাকার ভেতরে নিখোঁজ পরিবার যারা হাত কাটা পাও কাটা অঙ্গহানি তাদেরকে দিছে। আর বাকি শ্রমিক 4224 জন শ্রমিকদের কোনো টাকা দেয় নাই। আমাদের যে চিকিৎসা দিয়েছে 10 দিন করে, তার মাধ্যমে স্যার এই যে দেখেন এখান থেকে কাইটে নিচ্ছে সব টাকাগুলি। এখন যে চিকিৎসা যে এনজিওওয়ালারা যে মুখস্থ হিসাবটা দেয়, এই হিসাবটার কাগজ কলমে প্রমাণটা কি? আর আমাদের কাছে এই রানা প্লাজার প্রত্যেকটা শ্রমিকের কাছে আমাদের এই প্রমাণটা আছে, কোথায় দিছে? প্রত্যেকের কাছে আছে। এটা এখানে 10-এর মুখে আমি শুনেছি 10 এরকম আমাকে রানা প্লাজার শ্রমিক দুনিয়া কিন্তু অনেক প্রতারণা হইতাছে, কিন্তু আসলে প্রকৃত যারা রানা প্লাজার শ্রমিক তারা কিন্তু ক্ষতিপূরণ পায় না, কিন্তু টাকা পয়সা পায় না, তাই কিন্তু সিটি 0-0 আসছে। তাহলে আজকে আমার এই আমি 7 বছর মেডিকেল, একটা না মেডিকেলে আমি এই পাউডার কাটা লেগে 5টা বছর হয়রানি হয়েছি, কিন্তু এখন আমার একটা বাহির একটা অপারেশন করা, আমি 11টা অপারেশন অলরেডি করা হয়ে গেছে। তাহলে আমার এখন তো মনে করেন যে এখন আমার একটা সন্তান নিয়ে আমি কিভাবে চলবো? অনেকজন আমার মতো অনেক নিরুপায় আছে, হাজার শ্রমিক আমার রানা প্লাজারের 1138 জন শ্রমিক মারা গেছে। তারপরে মনে করেন যে এখনো হাজার শ্রমিক নিহত আহত শ্রমিক আছে, তাহলে এদের কি হবে? অনেকজনে বলে রানা প্লাজার কোটি টাকা টিকা কে দিছে? সরকার দিছে নাকি অন্য এনজিও থেকে দিছে? তার মধ্যে এত টাকাই পাইতাম, তাহলে কেন আজকে আমার সন্তানের আমরা লেখাপড়া করাইতে পারি না, সন্তানের যোগ্য দিতে পারি না? আজকে আমি কোথায় বলবো, বাংলাদেশ যারা স্বাধীন করছে তো অনেক ছাত্র ভাই বোনেরা অনেক আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের অনুসরণ করে বলছে যে আজকে আমাকে বাংলাদেশ, আমরা কিন্তু বাংলা মাতৃভূমি জন্ম, আমরা এই দেশটা শান্তি রক্ষা করতে চাই। আর আমরা অতি বিলম্বতে আমরা এক কারণে ক্ষতিপূরণ আমরা যাতে সরকারের কাছে পাই। এই আমরা 11 বছর কিন্তু সরকার কখনো গুরুত্ব দেয় নাই। এমন সরকার ছিল যে জালিয়াত সরকার ছিল, যে যদি একটা দিন যাইতো এতগুলো শ্রমিক আহত হয়েছে, নিহত হয়েছে, একটা দিন কিন্তু অনুসরণ করতে চাইছে, দেখতেও চাই না।
চেষ্টা করবো। তাহলে আমাকে এই জায়গায় আজকে 12 বছর চলতেছে। তো ইউরোপিয়ান যে বিভিন্ন সংস্থা আছে না, ওরা বিভিন্ন শর্ত দিয়েছিল, ওই অনুযায়ী তারা মোটামুটি কম গেছে, কিন্তু এই যে বিষয়গুলো তো জানে না। সবাই বলে এমপি এর নাম আমি একটু কথা বলবো। আর আমাদের কোনো জায়গায় চাকরি হয় না আমি স্যার, বলতে চাই গার্মেন্টসে যে তো আমরা যদি ঠিক মতো ক্ষতিপূরণ পাইতাম, আজকে এত কষ্ট করে এরকম দৌড়ায় রাস্তায়, আজকে আমার মানে আমার মার পেটের ভাই বোন আছে 6টা, যে আমার মা মারা গেছে, তার ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তার কোনো ই নেই। আর আমি তো কিছু করতে পারি না, অক্ষম। এই অবস্থায় আমি এই জায়গায় আসছি, কির জন্য আসছি? আমি চাই আমাদের একটা সুস্থ জীবন আর সুস্থভাবে বাঁচার জন্য যতটুকু আমাদের মানে আপনারা করবেন। এই এত বছরে বলতে 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 আজকে 11 বছর বলতেই আসছি, কিন্তু কেউই শুনতেছে না। মিডিয়া, সাংবাদিক সবাই যারা যখন যেভাবে আমাদের জিজ্ঞেস করছে আমরা সেইভাবেই বলছি, কিন্তু আজকে আমাদের এই পরিণতি থেকে আমরা আজ পর্যন্ত রক্ষা পাচ্ছি না। মনে হচ্ছে যে প্রতিনিয়ত আমরা মৃত্যুবরণ করি, কিন্তু মরি তো না, আল্লাহ তো নেয় না। কিন্তু এই অবস্থায় বেঁচে থাকাও অনেক কষ্ট, কারণ পেটে একবেলা খাবার আছে, আরেকবেলা নাই। কারণ আমি কর্ম করতে পারি না, আমি কাজ করতে পারি না, আমার কেউ কাজে নেয় না। আমি ইদানিং গার্মেন্টসে চাকরির জন্য গেছিলাম, আমার কাজে নেয় নাই। আমার মার পেটের ভাই বোন নিয়ে তো ছোট ছোট, ওর মা মারা গেছে, আমার বাবা একটা বিয়ে করছে, ওদের কি অবস্থা, মানে দুর্দশা অবস্থায় কর মতো না। ওদের এখন পড়াশোনার বয়স, মা বাবারে আগলায় রাখার বয়স, আর এখন এতিম কাটে থাকি কিছু। আর আমি এইভাবে থাকি, আমার একটা কাজ নেই, চাকরি নেই, পয়সা নেই, কিচ্ছু নেই। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আমি মনে করি। আমি আজকে বলতে আসছি, আজকের পরে আমি কোনোদিন বলতে আসুন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। 11 বছর বলছি, আর বলতে পারতেছি না। বলতে বলতে আমি খেলাতে আজকে আমি এই যে অনেক মানুষ টেলাম ভিতরে ঢুকছি, অনেক কষ্ট করে আপনি করে বলতে জন্য কিছুই পাই নাই, বিনিময় কষ্ট আর দুঃখ আর যন্ত্রণা আর সমাজের অবহেলা ছাড়া কিছুই পাই নাই। তুমি বসুন, বসার ব্যবস্থা করবো না, একজন একটু জায়গা দেন। ঠিক আছে, এই পাশে আরেকজন বলুন।